আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন সাজার রায়। নারায়ণগঞ্জে বিভিন্ন বাহিনীর সদস্যরাও অনিরাপদ, আইন শৃঙ্খলার উন্নতি না হওয়ায় আতঙ্ক। কুরবানির জন্য প্রস্তুত সম্রাট, নবাব ও সাদা সুলতান, দাম চাওয়া হচ্ছে 8 থেকে 15 লাখ টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। এ ঘটনায় আরও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 5 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জালালউদ্দিন, হেলালউদ্দিন, আরিফুল্লাহ ও আনোয়ার হাকিম। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত রায় দেয়। একই ঘটনা দায়েরের হওয়া অস্ত্র মামলায় আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার। নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কিছুতেই উন্নতি হচ্ছে না। একের পর এক হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার স্থানীয়দের আতঙ্কগ্রস্ত করে তুলছে। বিশিষ্টজনরা বলছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেন আতঙ্কের এক নগরীতে পরিণত নারায়ণগঞ্জ। উদাহরণ দিয়ে বোঝাই, গত 9 মার্চ ভোরে নিতাইগঞ্জে ডিউটিরত অবস্থায় পুলিশের এক এএসআইকে মারধর করে সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরের ঘটনা 15 মার্চ বিকেলে শহরের উকিলপাড়া রেললাইনে মাদক বিক্রেতাদের আটক করতে গেলে রেলওয়ে পুলিশের একজন এসআইকে মারধর করে মাদক কারবারিরা। ঘটনা আরও আছে, এখানেও কুশীলভ মাদক কারবারি। 5 মে দুপুরে ফতুল্লা থানার গলাচিপা বোয়ালিয়াখাল এলাকায় র্যাবের 3 সদস্যকে কুপিয়ে জখম করা হয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 4 মাসে নারায়ণগঞ্জে 39টি হত্যাকাণ্ড, 107টি চুরি, ছিনতাই 29টি এবং ডাকাতির ঘটনা ঘটে 20টি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখতে রীতিমতো ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করছে অপরাধীরা। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্টজনরা। কিশোর গ্যাংদের দ্বারাই আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হচ্ছে। আইনটাকে একটু কঠোরভাবে এটাকে প্রয়োগ করতে পারলে তাহলেই এই কিশোর গ্যাংদের দ্বারা এই আইন শৃঙ্খলা বাহিনীর যে উপর আক্রমণ সেটা রোধ করা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের স্বচ্ছতার প্রশ্ন আছে, সরকারি দলের এদের স্বচ্ছতার প্রশ্ন আছে এবং আমাদের প্রশাসনের যারা তাদের স্বচ্ছতা এবং সততার প্রশ্ন জড়িত। এবং সামগ্রিকভাবে যদি এগুলোকে যদি ঘুরে দাঁড় করানো না যায়, তাহলে আমাদের এই অবক্ষয় থেকে, এই দুরবস্থা থেকে আমাদের সহজে পরিত্রাণ নাই। যে করে হোক মাদকদ্রব্য এবং কিশোর গ্যাং এবং যারা নিয়ে অস্ত্র ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে, নাহলে আমাদের সমাজ ব্যবস্থা অচিরেই ভেঙে পড়বে। এত কিছুর পরও আশ্বাসের বাণী শোনাচ্ছে পুলিশ। র্যাব জানায়, অপরাধ করলে কোনো ছাড় দেয়া হবে না। জনমনে আতঙ্কিত হবে না এই জন্য যে আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু কাজ পিছিয়ে নেই। আমাদের থানাগুলি, আমাদের ডিবি টিম দিনে রাতে কাজ করছে, সার্বক্ষণিক আমাদের টহল আছে এবং আমরা যারা যারা এই উঠতি বয়সের যারা কিশোর গ্যাং যারা এই ধরনের অপকর্মগুলো করে থাকে তাদের কিন্তু আমরা প্রতিনিয়ত ধরছি। অপরাধ করে কেউ পার পাবে না। সো অপরাধীদের জন্য আমরা বলতে চাই যে আপনারা এই অপরাধের জগৎ ছেড়ে আপনারা শান্তি এবং ভালোর পথে ফিরে আসেন। এর বাইরেও ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক অভিযোগও রয়েছে নারায়ণগঞ্জে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।
আনসার ভিডিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়ন কেন্দ্রে পরিণত হবে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা ভবিষ্যতে ওই বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করতে ভূমিকা পালন করবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিটিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন তিনি। শুরু হয় আকর্ষণীয় বুত্থান মহড়া প্রদর্শনী। এ সময় মহড়ায় অংশ নেওয়া সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিটিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে ৪৭টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর ৫২,০০০ অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলা বাহিনীর জন্য চেইন অব কমান্ড অপরিহার্য। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে আরও মানবিক বাহিনী হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের মানুষ কখনো জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়, বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে বিমানবন্দর পরিদর্শন করে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দর প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের গ্রিন পেজে অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুই বিমানবন্দর উন্নয়ন কাজ শুরু হবে। আমরা জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি, আমরা সই করেছি, পরিষ্কার করেছি, আমরা সই করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। জামায়াত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। 2015 সালে বরিশালে ছাত্রদল নেতাসহ দুইজনকে বিচার বহির্ভূত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেয়।
একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছে আদালত। এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন ঘটনার সময় যাত্রাবাড়িতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কুরবানির হাটে তোলার অপেক্ষায় দিনাজপুরের সম্রাট, চাঁপাইনবাবগঞ্জের নবাব আর পাবনার সাদা সুলতান। এদের দাম হাঁকা হচ্ছে 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। বিশাল আকৃতির এসব পশুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানোর দাবি মালিকদের। বিশাল দেহের ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় 10 ফুট, উচ্চতা 5 ফুট, 30 মণ ওজন ষাঁড়টির নাম রাখা হয়েছে সম্রাট। দাম হাঁকা হবে 12 লাখ টাকা। সম্রাটের মালিক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি জানান, সম্রাটকে দেশীয় খাবারের পাশাপাশি কাঁচা কলা, গাজর, আপেল, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ানো হয়। প্রতিদিন খরচ 800 থেকে 1000 টাকা। বছর থেকে লালিত পালিত করতেছি দেশীয় খাবার খাইয়ে, ঘাস, খড়, ভুট্টা আটা, গমের ভুসি, খৈল, মসুর কালাই, দেশীয় সিজনারি ফল খাওয়াই, যেমন কাঁঠাল কম দাম পাওয়া যায়। আবার দেখা গেছে কিছু সবজি, কাঁচা বাজার, পাতাকপি, এই ধরনের কিছু কম দামি যেগুলো ফল পাওয়া যায় এগুলোকে খাওয়াই লালিত পালিত করে বড় করছি। সাদা কালো রঙের বিশাল দেহ, শান্ত চলন বলন আর আভিজাত্যের অবয়ব। নাম নবাব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইউসুফ আলী বিশ্বাসের খামারে পরম মমতায় বড় হয়েছে নবাব। 3 বছরের প্রচেষ্টায় বর্তমানে 4 দাঁতে নবাবের দৈর্ঘ্য প্রায় 8 ফুট, ওজন 25 মণ। ঘাস, খড়, ভুট্টা, গম, খৈল ও ভুসি নবাবের মূল খাবার। আমার খামারে একটা বড় গাভী ছিল, ওখানেই তাকে বীজ দিই, উন্নত মানের বীজ দিই। বীজ দেওয়ার ফলে এরকম একটা আমরা প্যারাই পাইছি, গরু পাইছি। এই গরুটাকে লালন পালন 3 বছর যাবৎ করার পরে এখন বর্তমানে ওনার ওজন 25 মণ দাঁড়িয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের নামের সাথে মিল রেখে নবাব নাম দিয়েছি এবং নবাবের মতোই তার চলাফেরা এবং খুব ভদ্র নম্র ধরনের এই গরুটি। ধবধবে সাদা, দৈর্ঘ্য 6 আর প্রস্থে 9 ফুট। পাবনার বিশাল এই ষাঁড় গরুর নাম সাদা সুলতান। 15 লাখ টাকায় বিক্রির প্রত্যাশা মালিকের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বরগুনার আমতলীতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী। দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে বরগুনার আমতলী উপজেলায়, যে বাজারটি পায়রা নদীর কোল ঘেঁষে এই বাজারটি গড়ে উঠেছে। দীর্ঘ 50 বছর যাবত এই বাজারে গরু বেচা কিনা হয়। আমরা দেখেছি এরকম অসংখ্য গরু কিন্তু এই বাজারে আসেন এবং দূর দূরান্ত থেকে, বিশেষ করে যদি বলি পিরিজপুর, পটুয়াখালী, কলাপাড়া, মির্জাগঞ্জ এবং কুয়াকাটা থেকে এই বাজারে অসংখ্য গরু আসেন এবং কোরবানি ঈদ উপলক্ষে এই বাজারে কিন্তু সবচেয়ে বেশি গরু বিক্রি হয়। যাচাই বাছাই করে কিন্তু ক্রেতা তার গরুটি কিনতে পারছেন। এখানে বিশেষ করে গ্রামের যে যারা খামারিরা রয়েছে তাদের এখানে গরু নিয়ে আসেন। অনেকে 5টা, অনেকে 3টা করে এখানে গরু নিয়ে আসছেন, অনেকে বিক্রি করেছেন। আবার একটি হাট রয়েছে বুধবার দিন, সেই হাটেও বিক্রি করবেন। তাই অনেকে এখানে দাম হাঁকিয়ে চলে যাচ্ছেন, কিনছেন না এবং তাদের যে পছন্দের গরুটি সেটাও কিন্তু এখান থেকে নিবেন। বিশেষ করে এই বাজারে কিন্তু সবচেয়ে বেশি গরু বিক্রি হয়, যার কারণে এখানে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে কিন্তু গরু কিনতে আসেন এবং সেই গরুটি কিন্তু তাদের পছন্দ বা পরিবারের পছন্দ হয়ে এখান থেকে আসলে ক্রেতারা কিন্তু নিচ্ছেন। এবং জাল টাকা রোধের জন্য এখানে কিন্তু মেশিন দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক জোরদার করা হয়েছে। সাদা পোশাকে অনেকেই ঘুরছেন, পকেট মার থেকে রক্ষা করতে সাধারণ মানুষদেরকে তারা কিন্তু সেফ সিকিউরিটি দিচ্ছেন। এছাড়াও কিন্তু পশু হাসপাতালের পক্ষ থেকে গরুর পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে ডাক্তারগণ আছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারে ব্যাপক হাক ডাকে গরু বিক্রি হচ্ছেন এবং এই দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় গরু আসলে এই বাজার থেকে ক্রয় করবেন বলে যারা আসছেন তারা বলছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের আনোয়ারার চার্লি অ্যাঙ্কর পয়েন্ট এলাকায় নোঙর করা একটি জাহাজে থাইল্যান্ডের 2 ক্রুর সংঘর্ষে রাফিফং ক্লাহান নামে একজন নিহত হয়েছেন। তিনি MTKPP-01 নামের জাহাজের ক্রু ছিলেন। পুলিশ জানিয়েছে, জাহাজে কর্মরত 2 ক্রুর মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে রাফিফংকে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তুরাকর্ন বুরুসি নামের আরেক থাই নাবিককে আটক করেছে পুলিশ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শি জিনপিংকে আবারও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন পুতিন। বুধবার বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দেশের নেতারা জানান, রাশিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক এবং অনন্য উচ্চতায় পৌঁছেছে। পুতিন জানান, চীনের জন্য রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবেই থাকবে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত বলেও জানান তিনি। 15 মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে চীন ও রাশিয়ার কর্মকর্তারা বাণিজ্য, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার একাধিক চুক্তি সই করেন। চীনা প্রেসিডেন্টকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। সবশেষ গত বছরের মে মাসে রাশিয়া সফর করেছিলেন শি জিনপিং। সফরের অংশ হিসেবে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। রয়েছে ফটো প্রদর্শনী পরিদর্শন, সংবর্ধনা অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক চা আড্ডার কর্মসূচিও। দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েকদিনের মধ্যে তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র। ইরানকে লক্ষ্য করে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তি না হলে তাদের আরেকটি বড় হামলা চালাতে হতে পারে। তিনি আরও জানিয়েছেন, নতুন হামলা থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিল ওয়াশিংটন। এমনকি নৌবাহিনীর জাহাজগুলোতে হামলার জন্য মিসাইল লোডের পাশাপাশি অন্যান্য অস্ত্র প্রস্তুত করা হয়েছিল। কিন্তু আরব নেতাদের অনুরোধে হামলার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। এ সময় ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। দেশটি মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কক্সবাজারের সেনা কর্মকর্তা হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন সাজার রায়। নারায়ণগঞ্জে বিভিন্ন বাহিনীর সদস্যরাও অনিরাপদ, আইন শৃঙ্খলার উন্নতি না হওয়ায় আতঙ্ক। কুরবানির জন্য প্রস্তুত সম্রাট, নবাব ও সাদা সুলতান, দাম চাওয়া হচ্ছে 8 থেকে 15 লাখ টাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।